আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমানঘাটি এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের নামে নামকরণ, মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের নেতৃত্বের প্রতি সম্মাননা। এবং নরসিংদীতে পোশাক ব্যবসায়ীর গরুর খামারে বিনিয়োগ, কোরবানি ঘিরে বাণিজ্য শুরু হলেও লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার। এছাড়া নিটল ডাটার বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রে শিশুদের শ্রবণ শক্তি ফেরাতে জিন থেরাপি চালুর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মূল্যস্ফীতি কমিয়ে 6.5% নামানো, 6.7% জিডিপির প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। এমনকি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঋণ কিয়ামত পর্যন্ত শোধ হবে না বলেছেন তিনি। আরেক সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতির ফলে মানুষের কষ্টের কথা জানান এফবিসিসিআই এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন আইসিএবি। রিজভি নেওয়াজের রিপোর্ট। ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠান। প্রস্তাবিত বাজেট অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে কিনা সে বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন বিতর্কিকরা। প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। বিরাট অঙ্কের টাকা তারা সরকারকে তথাকথিত ধার নিয়েছে, যেহেতু তারা অদক্ষ, তাদের প্রাইসিং ঠিক নাই, তাদের উৎপাদনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আছে। ঋণ এইটার মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে এবং আমি বলে থাকি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঋণের পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা 7,97,000 কোটি টাকার বাজেটটি বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ করার পরামর্শ তাদের। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। আরেক সংবাদ সম্মেলনে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাজেট পাশের আগে কিছু সুপারিশ বিবেচনার অনুরোধ জানিয়েছে। সামষ্টিক অর্থনীতির দিক থেকে দেশের মুদ্রাস্ফীতির হার 9% এর বেশি, যা উচ্চ মুদ্রাস্ফীতির ইঙ্গিত। মোট বাজেটের প্রায় 20% অর্থাৎ 1,60,900 কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থায়ন করার প্রস্তাব করা হয়েছে, যা মূল্যস্ফীতির কারণ হতে পারে। 6 জুন পেশ হওয়া বাজেটটি মাসব্যাপী আলোচনা শেষে 30 জুন সংসদে পাশ হওয়ার কথা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:15টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। পরে স্থানীয় সময় বেলা 12টার দিকে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি। একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পরে মোদীর সাথে একান্ত বৈঠকের কথা রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের। সোমবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ উদ্বোধন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বীর মুক্তিযোদ্ধা বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিমানবাহিনী প্রধান টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটির নতুন এ নামকরণ করেন। ওবায়দুল রশিদের রিপোর্ট।
এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তম ১৯৮২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। সুলতান মাহমুদ বিমান বাহিনী প্রধান থাকার সময়ে টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর স্থাপিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নাম পরিবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনী প্রধানকে প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বীরত্ব গাথা ও অবদানের জন্য বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ অনুষ্ঠানের মূল আয়োজনে সুলতান মাহমুদের ভাই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন ও সুলতান মাহমুদের ভাতিজা আদনান মাহমুদকে সাথে নিয়ে মূল আয়োজনে আসেন বিমান বাহিনী প্রধান। জহিরুদ্দিন মাহমুদ মামুন, আদনান মাহমুদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম সুলতান মাহমুদ এর নামফলক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ বিমান ঘাঁটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক বিমান বাহিনী প্রধান বীরুত্তম সুলতান মাহমুদের অবদানের কথা তুলে ধরেন। সুলতান মাহমুদ স্যারের যে অবদান এই দেশটার জন্য কিছু হলেও তার নাম দিয়ে আমরা উত্তরসূরিদের জন্য জানাই দিতে পারছি যে আমরা কিছুটা করতে পেরেছি। উনি জানতে পারবেন না, ভবিষ্যতে যারা কমান্ডার আসবে তারা অনুপ্রাণিত হবে এই ধরনের দেশ বানানো, এটারই একটা পরিপ্রকাশ। মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিমান বাহিনী গঠনে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরুত্তমের অবদান চিরকৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করবে বলেও বলেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, টাঙ্গাইল। যাদের অসীম সাহসিকতায় আমরা পেয়েছি স্বাধীনতা, তাদের অন্যতম বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন নির্ভীক এই যোদ্ধা। মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর কথা জানাচ্ছেন শাকির আদনান। ১৯৪৪ সালের ৩রা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। তার বাবার নাম নুরুল হুদা এবং মায়ের নাম আঙ্কুরুন্নেসা। মুক্তিযুদ্ধে সুলতান মাহমুদের পুরো পরিবার অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য ১৯৭২ সালে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও বিমান বাহিনী প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। সুলতান মাহমুদের স্ত্রীর নাম ফেরদৌসারা মাহমুদ। তাদের এক মেয়ে ও এক ছেলে। সুলতান মাহমুদ ১৯৬২-র ১ জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রথমে ২ নম্বর সেক্টর ও পরবর্তীতে ১ নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন। ৭১-এর ২৮শে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। ৯ জন পাইলট, ৬৭ জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েড 3 হেলিকপ্টার, একটি অটার ও একটি DC-3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু, প্রশিক্ষণ চলে ২ মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদ। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে প্রথম অভিযানে ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মাঝরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি এলোয়েড হেলিকপ্টার। পাকিস্তানি বাহিনীর মনোবল ভাঙতে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সুলতান মাহমুদ।
স্বাধীনতার পর ১৯৮১ সালের ২৩শে জুলাই থেকে ১৯৮৭ সালের ২২শে জুলাই পর্যন্ত সুলতান মাহমুদ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। নরসিংদী জেলার পলাশে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী বিনিয়োগ করেছেন গরুর খামারে। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনার গরুর খামারটিতে কোরবানিকে ঘিরে বাণিজ্য শুরু হলেও উদ্যোক্তার লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার ধরা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। গত এক দশক ধরে প্রাণী সম্পদ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিনিয়োগও। নরসিংদীর পলাশ উপজেলার ভেরিন্দা গ্রামে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী সুপরিকল্পিত উদ্যোগে বিনিয়োগ করেছেন গরুর খামারে। প্রাণী সম্পদ লালন পালনে স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় খামারের শুরুর ৩ বছরেই সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা। রোগ জীবাণুর প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমি সবই করি। হাইজিনিকটাও খুব ভালোভাবে মেনটেন করি, রোগ প্রতিরোধটা বেশি ভালো থাকে। চলমান বৈশ্বিক সংকট এবং প্রাণী খাদ্যের লাগামহীন দামের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে খামার ব্যবস্থাপনায়। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ইসাদ চৌধুরী। 4 বছরে যদি একটা প্রোডাক্ট 35 থেকে 38% বৃদ্ধি হয়, এটা তো মানে কন্ট্রোলের বাইরে। ঘাসের যোগানটা আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দানাদার খাবারটা কম লাগছে? অনেক কম লাগছে। কাঁচা ঘাস খাচ্ছে, গরুর কোয়ালিটিও ভালো হচ্ছে, মিট কোয়ালিটি খুবই ভালো। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই এখন এই খামারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে মিট এক্সপোর্টের চিন্তা ভাবনা রাখবো, পাশাপাশি মিল্কের প্রোডাকশন যেন বৃদ্ধি হয় ওইদিকে একটা ব্যবস্থা রাখবো। দই এবং বিভিন্ন আইটেম তৈরি করার আমার ইচ্ছা আছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্য পশু সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর 1,30,00,000 মতো গরু প্রস্তুত করা আছে। এই বিশাল বাজারটা কৃষির প্রচলিত অন্যান্য বিষয়ের সাথে তরুণ প্রজন্ম যুক্ত হয়ে সম্প্রসারিত হয়েছে। হাম্বা ফার্ম তেমনই একটি। ইসাদ চৌধুরী এই ফার্মে একেবারে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, খাদ্য খরচ কমিয়ে আনা এবং জৈব নিরাপত্তা এটাকে শতভাগ নিশ্চিত করে খামারটি করেছে, যেটি আগামীর অনেক তরুণ উদ্যোক্তাদের জন্য একটা অনুকরণীয় দিক হতে পারে। সব কিছু মিলিয়ে বারবার যেটা বলছে, খাদ্য খরচকে যে কোনো মূল্যে কমিয়ে আনতে হবে। নরসিংদীর পলাশের হাম্বা ফার্ম থেকে শাইখ সিরাজ। তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের গণমাধ্যমগুলো বলছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আধা সামরিক বাহিনী, এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপারদের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি শপথ অনুষ্ঠানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের তাদের হোটেল থেকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এবার ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট নিয়ে ক্ষমতায় বসছে নরেন্দ্র মোদীর দল বিজেপি, আর বিরোধী দল হিসেবে থাকছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সৃজন গুণিন হাশেম খান অ্যালবামের মোড়ক উন্মোচন করা হলো আজ। যেই অ্যালবামে একত্রিত করা হয়েছে চিত্রশিল্পী হাশেম খানের 220টি কাজের প্রতিরূপ। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। দেশের চিত্রশিল্প জগতের অনন্য পথিকৃৎ চিত্রশিল্পী হাশেম খান এবার তারই চিত্রকর্মের বাছাই করা 220টি কাজের অবিকল প্রতিরূপ নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম সৃজন গুণিন হাশেম খান। সকালে জাতীয় জাদুঘরের ফজিলাতুন্নেসা মিলনায়তনে অ্যালবাম প্রকাশের মোড়ক উন্মোচন করেন দেশের সংস্কৃতি জগতের বরেণ্য ব্যক্তিত্বরা। তারা বলেন, হাশেম খান চিত্রশিল্পী হিসেবে দেশ ও জাতির সঙ্গে ছিলেন অঙ্গীকারবদ্ধ। এই যে আদর্শের প্রতি তার যে অঙ্গীকার, এটি খুব কম মানুষের মধ্যে দেখা যায় এবং তার সমস্ত শিল্পকর্মে কিন্তু এটি বিধৃত হয়েছে বলে আমার বিশ্বাস। সত্যি একজন ইনস্টিটিউশন এবং আমরা বাংলাদেশের সবাই যেন ওনাকে ওই শ্রদ্ধা জানাই, ওই ভালোবাসি
এবং ওনার যা কর্ম যেই সব ওনার কর্ম আছে সেইগুলো যেন আমরা সুন্দরভাবে রেস্টোর করি। সংস্কৃতি খাতে বাজেটে 1% বরাদ্দ নিয়ে এ সময় আক্ষেপের কথা তুলে ধরেন হাশিম খান। আমি মনে করি আমাদের দেশে অনেকগুলো চারুকলা বিশ্ববিদ্যালয় হয়েছে, অনুষদ হয়েছে, সেখানকার ছাত্ররা অন্তত এক নজরে যদি আমার অ্যালবামে কিছু ছবি দেখতে পায়, আমার মনে হয় তারা অন্তত দেশের শিল্প পরিক্রমাকে বুঝতে কতখানি পারবে আমি জানি না, কিন্তু অন্তত আমি যে কিছু কাজ করেছি তা হয়তো দেখতে পারবে। HSBC ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই অ্যালবাম প্রকাশ করেছে হাশিম খান পারভিন ট্রাস্ট। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী শিশুরাও এখন জিন থেরাপির মাধ্যমে শুনতে পারবে। যুক্তরাষ্ট্রভিত্তিক হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় এমন তথ্যই জানা গেছে। গবেষকরা বলছেন এই পদ্ধতিতে জিন সংক্রান্ত প্রতিবন্ধকতাও কাটানো যাবে। সম্প্রতি চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমটি চালানো হয়। সেখানে পরীক্ষামূলক জিন থেরাপির মধ্য দিয়ে জন্মগত 5 জন শ্রবণ প্রতিবন্ধী শিশু শোনার সক্ষমতা অর্জন করেছে। তবে শতভাগ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলেও জানান গবেষকরা। এবারে কৃষি সংবাদ। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পাহাড়ের প্রায় 30 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে কাজু বাদাম ও কফি চাষ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে কাজু বাদাম চাষে সাফল্য আসায় পাহাড়ি প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের কাজলা নদী দখলমুক্ত করে ফসল উৎপাদনে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণে নদীর নাব্যতা ফেরানোর দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন হয়। মানববন্ধনে অভিযোগ করা হয় দখল ও দূষণে কাজলা নদী মৃতপ্রায়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবৈধ বাঁধ অপসারণ সহ কাজলা নদী দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। দেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটি দেশ বিদেশের গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা জানিয়েছেন নবনিযুক্ত প্রেস সচিব। সে সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব KM শাখাওয়াত মুন, MM ইমরুল কায়েস ও সহকারী প্রেস সচিব ABM সারোয়ারি আলম সরকার উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।